বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশের সংকট কাটছে না, রাজনৈতিক সংকটটা ঘনীভূত হচ্ছে, আবারও অর্থনীতির সংকট আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত আছে এবং সব মিলিয়ে পরিস্থিতিটা একটা হিমশিম খাবার মতো জনগণের দিক থেকেও। এবং বোঝাই যায় যারা দায়িত্বে আছেন বা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তারাও কোনো কুল কেনারা করতে পারছেন না। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়া বসা আছেন অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ, এবং আমার ডানে রয়েছেন অর্থনীতির বিশ্লেষক, ব্যাংকার, শিক্ষক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আবু আহমেদ, আপনার কাছে আমি সূচনায় শুনতে চাই, সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি কেমন আছেন? এবং ইকোনমি ভালো যাচ্ছে না, এবং যেখানে সরকার প্রধান নিজে অর্থনীতির অর্থনীতিবিদ অনেকখানে অর্থনীতিবিদরাই আছে। এখন অর্থনীতিবিদ এটা তো আমাদের জন্য, ইনক্লুডিং মি, একটা দুর্নামের একটা আসতেছে আমাদের দিকে। তো এখন কতটা হচ্ছে, অর্থনীতিবিদরা কখনো এগ্রি করে না অন এনিথিং, তারা অলওয়েজ ডিসএগ্রি, মানে উইথ ইচ আদার। ইকোনমি মানে একটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব, এটা আমরা চেয়েছি, এদেশের লোকেরা চেয়েছে, এবং একটা স্বৈর শাসক থেকে মুক্তি, এটা আমাদের জন্য ভীষণ বড় অর্জন, যেটা মানে আমরা আগে একসময় কল্পনা করতেও ভয় লাগতো। এইটার একটা স্পিল ওভার এফেক্ট আছে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করেছে। বিদেশিরা দেখতেছে এখানে কি হয় না হয়, তারা সিকিউর ফিল করে নাই, নতুন করে তারা ইনভেস্টমেন্ট করতে রাজি নাই। সরকারেরও যে সমস্ত মানে আগে এজেন্সিগুলো যাদের থেকে ঋণ নিত, ইনক্লুডিং চাইনিজ, জাপানিজ অ্যান্ড আদার বাইলেটারাল অ্যান্ড মাল্টিলেটারাল, ওরাও অতটাই এগিয়ে আসতেছে না, কারণ তারা এখন মনে করে এখানে হয়তো বেশি ল্যান্ডিং করলে রিস্কের মধ্যে যেতে হবে। চাইনিজ লোনে বেশি ছিল আমাদের, $103 বিলিয়ন আগের সরকার ঋণ করে গেছে, যেটা 10 বছর আগেও এটা ছিল লেস দেন 30 বিলিয়ন। এটা গত 10 বছরে বেশি হয়েছে। তো এই ঋণ নিয়ে আমরা তখনও বলেছি, ওই সরকার থাকতে, এই ঋণ নিয়ে ইকোনমি চলাটা দুরূহ হবে। এখন এই সরকারের সময় ওই যে দেনা পরিশোধ করতে হচ্ছে, আদানি পেত, সেভরন পেত, ফরেন এয়ারলাইন্স পেত, সব বাকি রাখা হয়েছিল। এমনকি ওই যে মানে এনার্জি সাপ্লায়ার্স, ওরা পেত, এগুলো দেওয়া হচ্ছে। অনলি গুড থিং ফর দ্য ইকোনমি। এখন ইকোনমিতে ওই যেটা বলতেছিলাম, স্লো ডাউন হচ্ছে, অফকোর্স এটা স্লো ডাউন হচ্ছে, ইনভেস্টমেন্ট কমতেছে বা কমেছে অলরেডি, যার কারণে ইকোনমি। আমি জাস্ট আপনার দুজনের কাছে আমার ছোট প্রশ্নটা, লেমেন হিসেবে প্রশ্ন, যে ইকোনমিতে যদি মানে একটা দেশের ইকোনমির অবস্থা এমন যদি হয় যেখানে দেশের মানুষ, সাধারণ মানুষ স্বস্তিতে নেই, সন্তুষ্ট না, বা যারা অর্থনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, ধরা যাক প্রাইভেট সেক্টর, তারা সন্তুষ্ট না, সেই ইকোনমিক কোনোভাবে ভালো বলবার সুযোগ আছে কিনা? না, ভালো বলতেছি না, না আমি বলছি সুযোগ আছে কিনা, মানে অর্থনীতিবিদ হিসেবে আপনারা মনে করেন ভালো বলতেছি না, তবে ভালো, যেটা দেখতে হয়তো খারাপ মনে হচ্ছে কিন্তু আসলে ভালো। আমি একটা কথা বলি, বা লং রান, আমি লেট মি বি প্র্যাকটিক্যাল। ভালো করার উপায় আছে, যে পথে হয়তো সরকার মানে সরকার অতটা সিরিয়াসনেস দেখাচ্ছে না। যেমন আমি যেটা আমি তো ইকোনমিক সায়েন্সের এই শিক্ষক অথবা ছাত্র, সারা জীবন ইকোনমিক্স পড়াইছি, নিজেও পড়েছি। এই যে ইনভেস্টমেন্ট কমতেছে, ট্যাক্স কালেকশন কমবে, এটা স্বাভাবিক, কারণ ট্যাক্স কালেকশনটা নির্ভর করে ট্রানজ্যাকশানের উপর। তো ইনভেস্টমেন্ট কমতেছে, কনজামশন কমতেছে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তেছে, ট্যাক্স কালেকশন করতে হবে। এটাকে কম্পেনসেট করার জন্য আনফর্চুনেটলি, অ্যান্ড উই আর
ওই বিভিন্ন ট্যাক্স বসাইছে ইনক্রিজ, কারণ ওদের একটা লক্ষ্যমাত্রা আছে, ওটাকে অর্জন করতে হবে। এখন আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের কারো দোষ দিই না, দোষটা সামগ্রিক আমাদের। এই যে আমরা মানে ইকোনমির কথাটা বলতেছি, পলিটিক্স আনতে চাইছি না, আমরা একটা IMF ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে সরকার করতে চাইছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক। পলিসিগুলো মেজর পলিসি ইকোনমির ক্ষেত্রে এটা বাংলাদেশ ব্যাংক থেকে আসতেছে। ইনফ্লেশন হচ্ছিল, আগের সরকারের সময় হচ্ছিল, আপওয়ার্ড ট্রেন্ড ছিল, এটা থামে নেই। এবং তখনও আমরা ওই একটা প্রেসক্রিপশন দেওয়া হচ্ছিল, IMF তো এর আগের থেকে লোন আমাদেরকে দিচ্ছে, কত 2-2.5 বছর আগ থেকে, যে সুদের হার বাড়াইতে হবে, তাহলে ইনফ্লেশন কমবে বা কন্টেন হবে। বাট ইট ডিড নট ওয়ার্ক। আমাদের দেশে করে নাই, শ্রীলঙ্কাতে করে নাই, নাইজেরিয়াতে করে নাই, ঘানাতে করে নাই, পাকিস্তানে করে নাই, কোথাও করে না। শুধু করে যুক্তরাষ্ট্রে, ইউরোপিয়ান ইউনিয়নে, জাপানে, যেগুলো অ্যাডভান্স ইকোনমি, ফুললি এমপ্লয়েড ইকোনমি। আমাদের দেশের মতো, আমি আগেও বলছি, সব মানে সুযোগ পেলেই আমি বলি, কারণ ওই ইকোনমি মানে নিউক্লাসিক্যাল মনিটারি ইকোনমি এটাকে বলে, বা নিউক্লাসিক্যাল ম্যাক্রো ইকোনমি। ওই ইকোনমিতে শুধু মানে ইনফ্লেশন হলে ওটাকে একটু থামানোর জন্য, মানে কমানোর জন্য ওইরা মনিটারি টুলস ব্যবহার করে, এবং সেটা হচ্ছে পলিসি রেট বাড়াইতে হবে, সুদের হার বাড়াইতে হবে। মার্কেটে সুদের হার বাড়লে ওরা ইনভেস্টমেন্ট কমবে, কনজাম্পশন কমবে, ইকোনমি স্লো ডাউন হবে, হয়তো ইনফ্লেশন কমবে। দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট। কিন্তু এই ইকোনমিতে যদি সুদের হার বাড়ানো হয়, ইনভেস্টমেন্ট কমতেছে, কনজাম্পশন কমতেছে, ইকোনমি স্লো ডাউন হচ্ছে, আনএমপ্লয়মেন্ট বাড়তেছে, এতে সাপ্লাই ডিসরাপশন হচ্ছে। মানে আমাদের সাপ্লাইটা ইলাস্টিক, কিন্তু আমি যত ইনভেস্ট করি তত সাপ্লাই বাড়বে। ওইসব দেশে সাপ্লাইটা অতটা ইলাস্টিক না, হ্যাঁ, ফুললি এমপ্লয়েড ইকোনমি। তো আমার এখানে আমি সাপ্লাইকে শাস্তি দিয়া আমি যেটা অর্জন করতে চাইছি সেটা হচ্ছে না। এবং ইনফ্লেশন কি কন্টেন হয়েছে? হয়নি তো, এটা বাড়তেছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস, যেহেতু সিন্স ইউ টোল্ড মি দ্যাট আই এম অলসো চেয়ারপারসন ইন দ্য ICB, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, সবাই বলে যে আপনাদের শেয়ার বাজার কখন বাড়বে। তা আমি বলি যে এটা শেয়ার বাজার থেকে টাকা মানে শেয়ার বাজারে টাকা ইনফ্লো করতেছে না আউটফ্লো করতেছে, এটার থেকে হিউজ অ্যামাউন্ট অফ মানি আউটফ্লো হয়েছে, গত 2 বছরে হয়েছে, এখনো হচ্ছে। এখন কোথায় যাচ্ছে? যারা উচ্চ মূল্যে শেয়ার বিক্রি করেছে অনেক আগে, মানে 2 বছর 2.5 বছর আগে, তাদের একটা অংশ তারা বাইরে নিয়ে গেছে, অথবা অন্য ব্যবসাতে নিয়ে গেছে। আর বাদ বাকিরা এখন এই যে গত 1.5 বছর থেকে আমি যেটা দেখি, সো কল বিগ ইনভেস্টার, মানে যারা একটু বেশি ইনভেস্ট করে, তারা বন্ডের দিকে যাচ্ছে। দ্য হাইয়েস্ট ইন্টারেস্টেড বন্ড অফার করতেছে 12.5%। তো 100% সিকিউর সরকারি, তো ওটা মানুষ তো ওইদিকে যাচ্ছে। এখন এত নিরাপদ যদি ইনস্ট্রুমেন্ট থাকে ইকোনমিতে, তো সবাই ওই ইনভেস্টমেন্ট কথা চিন্তা না করি তারা ওইদিকে যাচ্ছে। এখন তাই হচ্ছে, এর কারণে শেয়ার বাজার তো ডিপ্রেসড, ইনভেস্টমেন্টও আমাদের কমে যাচ্ছে। সার্বিকভাবে মনে করি সামগ্রিকভাবে খুব একটা বাংলাদেশ ব্যাংক শুড রিভার্স ইটস পলিসি, রিভার্স করা উচিত। শুধু 10% পলিসি রেট, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট, মানে আমাদের আমি অন্তত 15 বছর বা 20 বছরও দেখি না এত হাই লেভেলে। ওটাতে একটা রিভার্সাল হওয়া উচিত। এটা অর্থ মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে তো বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে এই আরে IMF কত টাকা দিচ্ছে? 3.something billion ডলার। আর আমাদের রিমিটেন্স যোদ্ধারা পাঠাচ্ছে $27 বিলিয়ন। 27 নেক্সট ইয়ারে আমরা আশা করি এটা $30 বিলিয়ন হবে। তো IMF এর 3.6 জন্য আমি যেটা মনে করি ড্যামেজিং ইকোনমিক পলিসি। আজকে যে সরকার ট্যাক্স টার্গেট কেন অ্যাচিভ করতে পারতেছে না? ইনভেস্টমেন্ট হলে ইকোনমি যদি ইভেন মিনিমাম যদি 5.5 হতো, তাহলে ট্যাক্স কালেকশন আরো অনেক বেশি হতো। এখন ডেফিসিট বেশি, যে জন্য সরকার এখন ওই যে। মিস্টার মামুন রশিদ। জি, ধন্যবাদ। আমরা তো শুনলাম ওনার কাছ থেকে যে জিনিসটা হচ্ছে যে উনি অবশ্য যদিও পুঁজিবাজার নিয়ে কথাটা ওনার কাছ থেকে অনেকেই আশা করে, এবং ICBর সাথে সম্পৃক্ততার কারণে আরও বেশি হয়তো আশা করে। হ্যাঁ, অর্থনীতি স্রোতগতি হয়েছে, তবে সাধারণ মানুষ যেটা ফিগার আউট করতে পারছে না, তাদের সাদা চোখে তারা যেটা দেখছে
আমাদের প্রবাসী আয় বেড়েছে, আমাদের রপ্তানি বেড়েছে, আমদানি কমেছে। এই সরকার আসার পরে বাইলেটারাল এবং মাল্টিলেটারাল এইডগুলা ডিসবার্সমেন্ট, বিশেষ করে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় উন্নয়ন ব্যাংক, AIB, প্রত্যেকেরই ডিসবার্সমেন্ট বেড়েছে। তাহলে টাকা কোথায় যাচ্ছে? এখন প্রশ্ন দুটা। একটা প্রশ্ন হচ্ছে সব টাকা কি ঋণ সার্ভিসিংয়ে চলে যাচ্ছে কিনা, এক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যেহেতু রাজস্ব আদায় কমে গেছে, স্বাভাবিকভাবেই জন অর্থায়নটি, পাবলিক ফিনান্স আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। এটি বোধহয় ওনাদের প্রতি আমরা খুব নিষ্ঠুর হব যে কেউ স্বীকার করছে না সমস্যাটা কি। আমি উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা সহ যাদের সাথে আমার দেখা হয়েছে, যারা অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকে একটা হিমশিম অবস্থায় আছেন। তারা চাচ্ছেন, যেহেতু তারা ব্যক্তিগতভাবে মোটামুটি ভালো মানুষ, তাদের একটা ইচ্ছা আছে সর্বতটা চেষ্টা করার। সেই চেষ্টাটা আমি দেখতে পেরেছি, কিন্তু চেষ্টাটার একটি গোড়ায় গলদ আছে, যেটি অধ্যাপক আবু আহমেদ শেষ করেছেন যেখানে, সেটা হচ্ছে আমরা আমাদের মনোজগতে, অর্থনীতিবিদদের মনোজগতে একটি বিষয় খুব গভীরভাবে প্রভাব সৃষ্টি করেছে। সেটা হচ্ছে যে আমার যত টাকা আমরা IMF থেকে পাই না কেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাই না কেন, এশীয় উন্নয়ন ব্যাংক থেকে কিংবা অপরাপর মাল্টিল্যাটারাল এজেন্সি থেকে পাই না কেন, তাদেরকে যদি সাথে না রাখতে পারি, আমাদের সকলের মাঝে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে না। এই কারণেই অধ্যাপক আবু আহমেদ যেমন বললেন যে এবার আমরা আশা করছি যে এই অর্থ বছর শেষে আমাদের যে রান রেট চলছে গেল 5 মাসের, সেই রান রেটের সাথে মিলিয়ে আমাদের ইনওয়ার্ড রেমিটেন্স হবে প্রায় $28 বিলিয়ন। সো সেই ক্ষেত্রে প্রাক্কলিত, আমাদের রপ্তানিও প্রায় 11-12% করে দেখা যাচ্ছে, প্রাক্কলন দেখা যাচ্ছে বাড়ছে। তো সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু মানুষ মনে করছে যে, আমাদের নীতি নির্ধারকরা মনে করছেন আমাদের ফরেন কারেন্সির উপরে আরও প্রভাব থাকতে হবে, এবং আমরা যেহেতু আমাদের সুশাসনের অভাব রয়েছে, সমস্ত পক্ষ থেকে চাপ রয়েছে, সরকারি কর্মকর্তারা চান তাদের বেতন বাড়ুক, বেসরকারি কর্মকর্তারা চান তাদের বেতন বাড়ুক, শ্রমিকরা চান আমাদের পক্ষের একটি সরকার এসছে আমাদের বেতন বাড়ুক, কিন্তু আসলে টাকা নাই। তো এখন টাকা যখন থাকে না, তখন তারা একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে এই নীতি নির্ধারকের মনোজগতে, যেটা শুরুতেই বলেছি যে ডেভেলপমেন্ট পার্টনার থেকে তাদের আস্থাটা রাখতে পারলে আমরা পরবর্তীকালে ফরেন এইড পাবো। শুধু ফরেন এইড পাবো তা না, FDI পাবো। এই কারণেই তারা হয়তো সংস্কারেও হাত দিয়েছেন, যেই কারণে পাশাপাশি চললে সংস্কারে হাত দিলে, যেটা বিশ্বব্যাংক বলেছে যে আমি তোমাকে বাজেটারি অ্যালোকেশন বাড়াবো, বাজেট ম্যানেজমেন্টে অ্যালোকেশন বাড়াবো। সেই কারণে সরকারও একটা একমুখী নীতি নিয়ে চলছে। আমি সম্পূর্ণ একমত অধ্যাপক আবু আহমেদের সাথে। আমার যেহেতু সুযোগ হয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো ক্রাইসিসের সময় সকল প্রায় সাউথ এশিয়ার কান্ট্রি রিস্ক অডিট করার, আমি অবশ্যই বিশ্বাস করি যে সুদের হার বাড়ালে বিভিন্ন দেশে দেখা গিয়েছে, বিশেষ করে উন্নত দেশে, যেটি উনি বলেছেন যে তারা ইনফ্লেশন কন্ট্রোল আনতে পেরেছে। বিশেষ করে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। ভারত, ইন্দোনেশিয়া সাকসেসফুল হয়েছে, কিন্তু তারা শুরুর দিকে করে ফেলেছে। আমরা কিন্তু তখন আঙ্গুল চুষছিলাম, তখন আমরা কিচ্ছু করে নাই। আমরা যেই পর্যায়ে আসছি, ইকোনমিতে অলরেডি ইমপারফেকশন ক্রিয়েট হয়ে গেছে, যেটা বলা হচ্ছে সাপ্লাই চেনের কথা। আরেকটি বলা হচ্ছে আমাদের যে ডেটা ইন্টিগ্রিটির অভাব। আমাদের কি জনসংখ্যা 20 কোটি, এই কারণে উৎপাদন যা হচ্ছে তার কারণে জনসংখ্যাকে খাওয়াতে পারছি না, আমদানি করতে হচ্ছে, কিংবা পাচার করে খাদ্যদ্রব্য আনতে হচ্ছে ভারত থেকে কিংবা মিয়ানমার থেকে, নাকি আমাদের উৎপাদন কম? তো এই ধাঁধার কিন্তু সমাধান এখনো হয়নি। তো এই কারণেই এই সময় লোকেরা মনে করছেন, নীতি নির্ধারকরা, যে আমরা কি জোরে সোরে সংস্কার করে রেভিনিউ ইনকাম বাড়াতে পারবো না। তখন তারা স্বাভাবিকভাবে একটা কনক্লুশনে চলে যাচ্ছেন, সেটা হচ্ছে যে রিক্সাওয়ালারও তো আয় বেড়েছে, তো সে 200 টাকা বেশি দিবে পানি খেলে, চা খেলে। তো এগুলা সার্ভিস সেক্টরে ভোগ্যপণ্যের উপরে
ট্যাক্স বসানো। এটা কিন্তু অনেক দেশ প্র্যাকটিস করেছে, উনি আমাদের অর্থনীতি পড়িয়েছেন, এখনও পড়াচ্ছেন। সো আমি পাবলিক ফিনান্স পড়াই না, কিন্তু পাবলিক ফিনান্স আমি ডিসার্টেশন করেছি। সো সেই ক্ষেত্রে আমরা মনে করছি কি ইনডাইরেক্ট ট্যাক্স, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশে যেখানে প্রচুর প্রাইভেট সেক্টরে পুঞ্জীভূত হচ্ছে, পুঁজির ঘনীভবন হচ্ছে, সেইখানে কেন আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে ভ্যাটের উপর নির্ভর করি? কারণ ভ্যাটটা মানুষ বুঝতে পারে না। ভ্যাটটা যেই পানি খাবে তারই ভ্যাট দেওয়া হয়ে যাবে, যেই চা খাবে তারই ভ্যাট দেওয়া হয়ে যাবে, যেই কন্ডেন্স মিল্ক খাবে তারই ভ্যাট দেওয়া হয়ে যাবে, যেই মধু খাবে তারই ভ্যাট দেওয়া হয়ে যাবে, যেই টুথপেস্ট ব্যবহার করবে ফরমাল সেক্টরে তারই ভ্যাট দিতে হবে। কিন্তু ভ্যাট দেওয়া মধ্য তারপর আমরা পারছি না কেন? সেখানে আবার ভ্যাট ফাঁকি হচ্ছে, কর ফাঁকি হচ্ছে। দোকানগুলো, রিটেল স্টোরগুলো তারা কালেক্ট করছে, তারা গভর্নমেন্ট এক্সট্রাকারে দিচ্ছে না, যার কারণে সরকারেরও টাকার অভাব। আবার এই সমস্ত যে ব্যয় সংকুলন করবে, এই দুর্বল সরকারের কারণে কিংবা পপুলারিটির কারণে সরকার শক্তিশালীভাবে ঝেড়ে কাশতে পারছে না। যার ফলে আপনি দেখছেন যে সাধারণ তিতুমির কলেজের এগুলো একটা ইস্যু, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এগুলো আমাদের ভাবতে হবে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় চায়, এই জন্য কিন্তু আমাদের লাইফলাইন যে মহানগরীর রাস্তা, এয়ারপোর্ট লিঙ্কিং রোড, তারা কিন্তু 4 ঘন্টা বন্ধ ছিল। তেমনটি আমরা কিন্তু যন্ত্রচালিত রিক্সা চালকদেরকে মহাসড়কে চলতে দিতে হবে, সেইটাকে কেন্দ্র করে লোক মরে গেছে। এবং অনেক বিনিয়োগকারীরা ওখানে ঘন্টার পর ঘন্টা মহাখালী রেলগেটে আটকে ছিল। বাট এই যে একটা সবাই মোটামুটি একটা পেয়ে গেছে সরকারকে, আর সরকারও যে কোনো কারণে শক্তির পরিচয় দিতে পারে নাই, কিংবা ভাবছে যে আমরা যদি শক্তির পরিচয় দেই আমাদেরকে আবার ফেসিবাদী মনে করবে কিনা। আবার পুলিশ ইজ নট ইন কমান্ড, পুলিশ অনেক চলে গিয়েছে, পালিয়ে গেছে। পুলিশকে পুনর্গঠন, সামরিক বাহিনী কতটুক ঝেড়ে কাশবে কিনা, অংশগ্রহণ করবে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা অনেকটা সরকারকে পেয়ে গেছি, সরকারি কর্মকর্তা সকলে সরকারকে পেয়ে গেছে। এখন সরকার যে কে এটা বোধহয় আমি না বলে স্যার বলতে পারবেন ভালো, কারণ সরকারকে সবাই পেয়ে গেছে। সরকারও কেন জানি জোরে সোরে লাগতে পারছে না। আরেকটি বিষয় এসে গেছে আমার মনে, নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চয়তা। আপনি দেখেছেন অনেকে বলছে নির্বাচন হলে ঠিক হয়ে যাবে, এমনকি যারা নাকি অগাস্ট বিপ্লবের পিছনে কিংবা স্বাগত জানিয়েছে বিপ্লবের পরবর্তীকালে কিংবা জুলাই বিপ্লবকে, তারাও কিন্তু এখন কিন্তু এই ডিসবার্সমেন্টটা আগের মতো শক্তিশালীভাবে এগিয়ে আসছে না। তারাও মনে করছে আর একটু দেখি কিভাবে সরকার চালায়, কিভাবে সরকার কন্ট্রোল করে, কিভাবে প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করে, সেটা আমরা দেখি। তো আমার ধারণা যে সরকারের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতা ঢুকে এসছে। একটা তো হচ্ছে কিছু অনভিজ্ঞ লোক অর্থনৈতিক ব্যবস্থাপনায় ঢুকে গেছে, তারাও কিন্তু ওই অভিজ্ঞদের অনেক সময় নিয়ে নেয়। কাকে জানে আপনারা এটা অনুষ্ঠানে বলতে শুনেছি, বেশ কিছু ইন্টার্ন সরকারে যোগ দিয়েছে, আমি জানি না, মনে নেই আমার কে বলেছে। তো তারাও কিন্তু আবার যথেষ্ট যখন সম্মান করি, আমরা স্যারকে যখন সম্মান করব, ডক্টর সালেউদ্দিনকে যখন, ওয়াহিদুদ্দিন মাহমুদকে যখন সম্মান করব, কিন্তু তাদের কিন্তু কোয়ালিটি টাইমটা চলে যাচ্ছে ওই সমস্ত তুখোর ইংরেজি বলা ইন্টার্নদের কাছে শেখানোর জন্য কিভাবে হাউ দিস ইকোনমি ইজ বিং ম্যানেজ, এই ধরনের ইকোনমিক ম্যানেজমেন্টে কী ধরনের অস্ত্র, কী ধরনের উইপন ব্যবহার করা উচিত। তো সামগ্রিকভাবে একটা ট্রেনজিটরি ভাব এসে গেছে আমাদের মধ্যে, যে ঢিলে তালে চলবে, কিভাবে চলছে কি জানি, ডিসিশন হয়, নির্বাচন হবে কি হবে না। আমরা সবাই অনেকটা রিউমার মঙ্গার হয়ে গেছি। রিউমার মঙ্গার ইকোনমিতে এই দুজন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এটা করে, যে এই সমস্ত গুজবের অর্থনৈতিক ব্যবস্থাপনায় শক্তিশালীভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা হয় না, যখন গুজব চরমভাবে গুজব কমান নিয়ে আসে। তো এটা বলে কিন্তু নিউ ইয়র্ক ইউনিভার্সিটির 2 জন অর্থনীতিবিদ এই গুজবের অর্থনীতির উপরে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। সো আমাদের এখানে প্রচুর এখন গুজব হচ্ছে। এই গুজবটা হয়তো আমাদের উপদেষ্টা মণ্ডলীদেরকে প্রভাবিত করছে না, ওনার স্ত্রীদেরকে প্রভাবিত করছে, সন্তানদেরকে প্রভাবিত করছে, সেইটা এসে ইনডাইরেক্টলি ওনাদেরকে দুর্বল করে দিচ্ছে। প্রফেসর আবু আহমেদ, ইনডিসিপ্লিন তো স্বাধীনতা না,
মানে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আন্দোলন করেছি এবং সাকসেসফুল হয়েছে জাতি, কিন্তু ইনডিসিপ্লিন। কিন্তু ইনডিসিপ্লিন কে? এই যে- যেটা যেটা মিস্টার মানে মামুন রশিদ এটার বলছেন জন্য সরকারকে আমি চালায়, হ্যাঁ, আমি তার সঙ্গে হ্যাঁ, যুক্ত ওটা আমি করছি। সরকারকে অনুরোধ করবো যে ইউ ডোন্ট অ্যালাউ দিস টাইপ অফ ইনডিসিপ্লিন। ওই যে সচিবালয়ের সামনে গিয়ে বসে থাকা, বা তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করতেই হবে, মানে যে যখন যা খুশি রাস্তা নেমে যাচ্ছে। কিন্তু যে যখন খুশি রাস্তায় নামছে বলি কি সরকার ডেলিভার করতে পারছে না? বা না perform সরকার করতে পারছে না? ওইটা অসুবিধা। অন্য মানুষ তখন হয় কি সাইডলাইনে চলে যায়, এই যে ইনভেস্টার্স বা অন্যরা বাইরে থেকে প্রচার করার সুবিধা পায় যে বাংলাদেশে তো ল অ্যান্ড অর্ডার নাই, ডিসিপ্লিন নেই, কিচ্ছু নেই, তাহলে কি হবে? এগুলা অ্যালাউ করতে নাই। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই, বাক স্বাধীনতা। সরকার নিজে কি বলতে পারছে যে আমার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলের মধ্যে আছে, সিচুয়েশন আছে ইমপ্রুভ কিছু, করেছে, কিন্তু তারপরেও সেটা কি এই যে সরকার রাস্তা নিজে দখল বলতে করে পারছে? দাঁড়িয়ে যাওয়া, রাস্তা দখল করা, বা যে কোনো সময় মানে আছে অনেক ইরেশনালিটি অনেক। এগুলার নাম স্বাধীনতা না, এগুলার নাম গণতন্ত্র না, এগুলার নাম ওই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন না। এটা ডিসিপ্লিন লাগে। তা যদি ডিসিপ্লিনে আনতে হয় সরকারকে শক্ত হইতে হবে, সোজা কথা। আরেকটা কথা হচ্ছে যে এই যে সরকারের ট্যাক্স কেন বসাচ্ছে, এই তো কথাটা বেশি, এটা নিয়ে তো আলোচনাটা বেশি হচ্ছে। এক তো হচ্ছে সরকার ইকোনমি স্লো ডাউন হওয়ার কারণে, আমি আবার বলবো 5.5% জিডিপি গ্রোথ আর 4.5% জিডিপি গ্রোথের মধ্যে অনেক ডিফারেন্স। ট্যাক্স কালেকশনের উপর এটা অ্যাডভার্স এফেক্ট ফেলে। দি হায়ার দি গ্রোথ, দি হায়ার উইথ দ্য ট্যাক্স কালেকশন, ইভেন গিভেন দ্য রেটস, যে রেটস আমরা ফলো করতেছিলাম সেই রেট থাকলেও হায়ার গ্রোথ রেটে হায়ার ট্যাক্স কালেকশন হতো। তো ইকোনমি স্লো ডাউন হয়েছে, মানে গ্রোথ রেট নিচের দিকে এসে গেছে, এই অবস্থায় ট্যাক্স কালেকশন কম হবে। এখন সেটাকে পূরণ করার জন্য এক্সট্রা ট্যাক্স বসানো হচ্ছে, এই তো কথাটা। এটা আরেকটা উপায় আছে। এক তো হচ্ছে ইকোনমিকে প্রভাব করতে হবে, ইকোনমিতে এক্সপোর্টটা আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে, আর রিমিটেন্স ইনফ্লোটা অনেক বেশি ভালো আছে, আমরা আশাবাদী এই জন্য। আর ওই ফরেন এইড যেগুলো, সেগুলো হয়তো যারা এখনও মার্জিনে দাঁড়িয়ে আছে তারা দিতে থাকবে। আর চায়নারা যদি এগিয়ে আসে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যাচ্ছেন, আশা করি হয়তো তারা ওই তাদের ওই ঋণগুলোকে রিশিডিউলিং করবে, অথবা ফ্রেশ তারা ইনভেস্টমেন্টে আসবে। তো আমরা আশাবাদী, কিন্তু ইকোনমিক পলিসিতে কিছু ত্রুটি আছে, যার কারণে এখানে আরেকটা কথা দরকার, সাইজ অফ দ্য গভর্নমেন্ট ম্যাটার্স। এটা আইএমএফের প্রেসক্রিপশনে এখন নাই, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন 90 ছিল যে তোমাদের সাইজ অফ দ্য গভর্নমেন্ট এত বেশি বড় হবে কেন। 8 লক্ষ ছিল এক সময় সরকারি কর্মচারী, এখন সেটা নাকি 15-16 লক্ষ হয়ে গেছে। তো এত বড় সরকার, এতগুলো ডিভিশন তো দরকার নাই, ডাইরেক্টরির দরকার নাই, এত মিনিস্ট্রির দরকার নাই। এখন ওইখানে বোল্ডনেস দেখানো উচিত। সরকার বলতে পারে যে আমরা তো এসেছি অল্প সময়ের জন্য, এটাতে হাত দিতেই হবে। যে সরকারে আসুক, ইলেক্টেড হোক বা বর্তমান সরকার হোক, যদি এত মিনিস্ট্রিজ, এত ডিভিশন, এত ডাইরেক্টরেট, এত কিছু রেখে এইটাকে খাওয়ানো, মানে ওই আমি বলছি রেভিনিউ বাজেট বিশাল হয়ে যাচ্ছে, বড় থেকে বড় হয়ে যাচ্ছে। তো এগুলোর জন্য তো সেই আমাকে ট্যাক্স কালেকশন করতেই হবে। অল্টারনেটিভ হচ্ছে এই সমস্ত অ্যামালগেমেটেড করে দেওয়া, কিছু রিডিউস করা। এটাতে হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারে, বাট এটা করতেই হবে। সাইজ অফ দ্য গভর্নমেন্ট ম্যাটার্স। আর হচ্ছে আমি তো ওই যে ইকোনমির সরকারকে আরেকটা পথ আছে, এটা সেই পথে হয়তো সরকার যেতে চায় না, সেটা হচ্ছে সরকারের হাতে অনেকগুলো এন্টারপ্রাইজ আছে না, নন ফাংশনের, মানে কোম্পানি, গভর্নমেন্ট পাবলিক সেক্টর কোম্পানিজ আর কি। কিছু শেয়ার বাজারে লিস্টেড আছে, কিছু নট লিস্টেড। লিস্ট একটা দেওয়া আছে যে এগুলোকে শেয়ার বাজারের মাধ্যমে বিক্রি করিয়ে দেন। সরকার যদি সেখানে তড়িৎ সিদ্ধান্ত নিতে পারত, তাহলে কিন্তু সরকার ওইখান থেকে অনেক টাকা পেয়ে যেত। এগুলো আমি কেন বলতেছি সরকারি এন্টারপ্রাইজেসগুলো বিক্রি করার জন্য, কমার্শিয়াল এন্টারপ্রাইজেসগুলো আমি এই জন্য বলতেছি, ওগুলো ফাংশন করতেছে না, ওগুলোর অ্যাসেটগুলা ক্ষয় হতেছে, ওই নন ফাংশনের, মানে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে অনেকগুলা কোম্পানিতে। এগুলো যখনই ওই প্রাইভেট সেক্টরে যেত, মানে তারা যদি মেজরিটি নিতে পারত, এবং শেয়ার বাজারের মাধ্যমে বেটার অপশন, কারণ তখন জনগণের কাছে মালিকানা যেত, শেয়ার বাজারের গভীরতা বাড়তো, অপশানগুলো বাড়তো, তাহলে হয়তো কি সরকার টাকা পেয়ে যেত। এই যে এতগুলা ব্রিজেস হয়েছে না,
আমাকে একজন সাধারণ লোক বলতেছে, আচ্ছা স্যার ব্রিজেসগুলোকে কোম্পানি করি, শেয়ার বাজার আনা যায় না? আরে যথেষ্ট আনা যায়, ওই লাইনের চিন্তা তো নাই, কারণ এগুলো টোল কালেকশনের মাধ্যমে ক্যাশ ফ্লো তো আছে। তো ওগুলো শেয়ার বাজারের মাধ্যমে আনলে কিছু সেভিংস করলে আরেকটা ব্রিজ করতে পারো এখান থেকে, ওগুলো লিমিটেড কোম্পানি করতে হবে, এই তো এত কিছু না। হিথ্রো এয়ারপোর্ট কিন্তু লিস্টেড কোম্পানি, তা আমাদের এখানে কি ওই চিন্তা আছে আদৌ? এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিছে, পিআই বিক্রি করে দিচ্ছে, তা আমাদের এখানে কি চিন্তা আছে এগুলো? এই জন্য এখানে খরচাটা বেশি। খরচাটা যদি মানে কন্টেন্ট না করতে পারে, যতই আপনি ট্যাক্স, মানুষের দুঃখ দুর্দশা শুধু বাড়তেই থাকবে। না, এটা তো ঠিকই কথা বলেছেন। ওই যে মূল কথা তো হচ্ছে ওই জায়গাটায়, ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদের ম্যান্ডেট হিসাবে কি ধরেছে। এখন আপনি দেখেন অনেকগুলা সংস্কার কমিশন করা হয়েছে, একটাও কিন্তু অর্থনৈতিক সংস্কার কমিশন নাই, তাই না? সুতরাং এবং এমনকি ব্যাংক সংস্কার কমিশনও নাই। টাস্ক ফোর্স করা হয়েছে মন্দ ঋণ নিয়ে, তারপরে মানে চুরি করা অর্থ কীভাবে ফিরিয়ে আনবে, তাদের উপরে, ওগুলোর উপরে ফোকাস দেওয়া হচ্ছে। তারপর আপনারা জানেন ব্যবসায়ীরা যে নিবে গভর্নমেন্ট সেক্টর লাভজনকগুলো প্রতিষ্ঠানগুলো কিংবা সরকারের শেয়ারগুলো অধিগ্রহণ করবে, ব্যবসায়ীরা কি নিজের ব্যবসা চালানোর মুডে আছে? তাও নাই। কারণ বেশিরভাগ ব্যবসায়ী হয় তারা কিছু জেলে আছে, কিছু পালিয়ে আছে। 16 বছর শাসনকাল তো একটা বিরাট শাসনকাল। তারা শেষ পর্যন্ত কি অনেকে 14 বছরের মাথায়, অনেকে 10 বছরের মাথায়, অনেকে 5 বছরের মাথায় তারা কাবু হয়ে গেছেন সরকারের প্রেসারের কাছে, যে কোনো কারণে। হয় তারা কিছুটা অন্যায় করেছেন। আমাদের মতো দেশে তো রাষ্ট্র একটি সর্বব্যাপী মনস্টার বলা হয় এটাকে। আমাকে প্রয়াত লতিফুর রহমান সাহেবকে বলেছেন, মামুন, লট অফ বিজনেসম্যান তারা বুঝতে পারে না রাষ্ট্র কি জিনিস। যে আমরা ফেডারেশনের একটা মিটিংয়ে ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন ওনারা যাবেন না, পরবর্তীকালে ওনারা যেতে বাধ্য হয়েছেন। তো আপনি তো ওই তৎকাল থেকে বিভিন্ন এজেন্সি ফোন করে, এই মিটিংয়ে যেতে হবে, এই পত্রিকায় এই করতে হবে, ওই জায়গায় ওই করতে হবে, ডিসি সাহেবদের এই করতে হবে। তো এজেন্সি আস্তে আস্তে বিভিন্নভাবে এজেন্সি চালায়। ইদানিংকালে আমরা শুনেছিলাম প্রথম দিকে যে এজেন্সি নাই, ইদানিংকালে আবার শুনতে পাচ্ছি কিছু 2-1 মাস যাবৎ যে এজেন্সি আবার সরব হচ্ছে, যে সরকারকে সহায়তা করতে হবে, কাউকে উচ্চকিত করতে হবে, কাউকে ব্যর্থতা ঢেকে রাখতে হবে। তো এই কারণে সমস্ত আর্টিফিশিয়াল ব্যান্ডেজড ইকোনমি হয়ে যায়। এগুলো তো আসলে এজেন্সির কাজ না, এগুলো কাজ করে না, কিন্তু এগুলো হচ্ছে। তো আমাদের যেটা মতো একটা ক্লোজলি হেল্ড সোসাইটিতে, যেখানে আমার গরিব আত্মীয় স্বজনকে চাকরি দিতে হয়, কেউ এটার বাইরে যেতে পারছে না। কারণ আমরা নিজে দেখতে পাচ্ছি কিছু কিছু উপদেষ্টারা নাকি খুব মজা পাচ্ছে, তরুণ উপদেষ্টারা। তার কারণ কি, তারা কখনো ভাবতেই পারে নাই। তারা তো আর বিভিন্ন সময় অতীতকালে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন না, গভর্নর ছিলেন না, অর্থ সচিব ছিলেন না, আইন সচিব ছিলেন না। তারা হয়তো চিন্তাই করতে পারেন নাই তারা একটা সরকারের 4 হুইলারে চড়বেন, পরিবারের থেকে আকাঙ্ক্ষা ছিল না। কিংবা ধরেন সামনে একটা পুলিশ বসবে, একটা পিএস থাকবে। সো কিছু কিছু মজাও পেয়ে গেছে। আমি এদেরকে খারাপ চোখে দেখছি না, এটাই স্বাভাবিক। কারণ এখানে তো বাংলাদেশের ইতিহাস মানে বঞ্চনার ইতিহাস। একটা ভালো লোক না থাকলে সরকারে কিংবা রাজনীতিতে, বা সরকারে কিছু না থাকলে, মন্ত্রী না থাকলে অনেক গ্রামের মানুষের লোকেরা চাকরি পায় না। মানে আমি তো নিজে যেহেতু গ্রামে যে আমি দেখি যে চাকরি নামক সোনার হরিণটা যে আসলে কত দুষ্প্রাপ্য। তারপরে ভালো চিকিৎসা পাওয়া যায় না সরকারি হাসপাতালে, তারপরে সরকারের স্কুলে ভর্তি করানো যায় না বাচ্চা কাচ্চাকে। হয়তো ভর্তি করতে পারলে ওই বাচ্চা স্ট্যান্ড করে আমেরিকায় টেসলাতে চাকরি করতে পারতো, গুগলে চাকরি করতে পারতো, ভর্তি করাতে পারছে না। তখন সকলে মিলে একটা মোটামুটি একটা গণসিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে উনি চাচ্ছেন সরকারের আকার কমাইতে, আর গরিব মানুষ চাচ্ছে যে কোনো মূল্যে সরকারি চাকরিতে যোগ দিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, এক ছেলেকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তুমি ভাই বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, ওখানে যে বিজ্ঞান ও প্রযুক্তি কম্পিউটার সায়েন্সের এক টিচার, সে ব্যাংকে জয়েন করতে চায়। তো আমার সাথে আরেকজন আইবি এর একজন অধ্যাপক ছিলেন ওই ইন্টারভিউ বোর্ডে, আর বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ছিলেন। তো আমরা সবাই বললাম যে বাবা, তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার, তুমি কেন ব্যাংকে জয়েন করতে চাও? স্যার, আমি ঢাকায় আসতে চাই, প্রথম কথাটা তার।
তারপরে সে নাকি বন্ধু বান্ধবকে বলেছে আস্তে আস্তে যে দ্রুত হারে প্রমোশন হয়, কোনো কিছু লিখতে হবে না, রিসার্চ পেপার বের করতে হবে না, কিংবা বেশি দলীয় কাজ করতে হবে না, মোটামুটি ব্যাংকে গেলে আসলে আর মোটামুটি কাজটা করলে গ্রাহক যদি সন্তুষ্ট থাকে তার প্রতি 2 বছর পর পর প্রমোশন হবে। তো এই রিয়েলিটিতে ইচ্ছা করলে সরকারের আকার কমানো যায় না, 1। 2 হচ্ছে সরকারের আকার কমানোর জন্য যে শক্তিশালী সংস্কার প্রয়োজন, সেই সংস্কারকে এই সরকারকে দেওয়া হবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না, 1। 2 হচ্ছে যে অনেকে তো তার কাজটাই এখনো বুঝতে পারে নাই, তার কাজটা কি। তারপরে অনেকের কাজ মানে সচিব মহোদয়রা শুনে না। আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের ইয়াং যারা অ্যাডভাইজার তারা কিন্তু প্রায় ধমক দেয়, যারা যারা সহযোগিতা করছেন না এই সরকারের সাথে, হাত ভেঙে ফেলবো, কলম গুড়িয়ে দেব। যাই হোক, আমি এই ভাষাগুলো ব্যবহার করতে চাচ্ছি না, ওনারা অত্যন্ত কষ্ট করে সম্মানিত উপদেষ্টার স্থানে এসেছেন, বাট এগুলা বলছেন। কিন্তু ওনারা কিন্তু এখন মানে কেউ কিছু বললেই ফেসিবাদীদের কলম ধ্বংস করে দেওয়া হবে, এগুলা বলা হচ্ছে। তো আমার মূল বক্তব্য হচ্ছে আমরা স্বাধীনভাবে কিংবা প্রায় স্বাধীনভাবে কিভাবে অর্থনৈতিক নীতিমালাকে পরিচালনা করব। সেই ক্ষেত্রে শুধুমাত্র IMF, আমি তো ওই দেশগুলোর কথা যেটা বললাম যেগুলো আমি অডিট করেছি, আর্জেন্টিনা, মেক্সিকো, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কোথাও IMF এর পলিসি সাকসেসফুল হয় নাই। যতদিন না প্রাইভেট সেক্টর শক্তিশালী হয়েছে, যতদিন না নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠন করেছে, যতদিন না মানে ওদের কাছে অ্যাকসেপ্টেবল হতে হবে একটা অত্যন্ত রিজু দক্ষ অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন, আমি দেখি নাই যে ইকোনমিক ট্রান্সফরমেশনে মানে যে কোনো জায়গার থেকে টাকা আসুক না কেন সেই টাকাকে শক্তিশালীভাবে প্রায়োগিকভাবে ব্যবহার করে অর্থনৈতিক অগ্রগতির চাকাকে সচল রাখতে পেরেছেন, উদাহরণ আমরা দেখি নাই। এই জন্য আমরা আজকে প্রয়াত মনমোহন সিংয়ের কথা মনে করছি, এই জন্য আমরা আজকে রঘুরাম রাজন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের কথা মনে করছি। আমরা শ্রীলঙ্কা কি দেখলাম? আমরা শ্রীলঙ্কায় কিন্তু কমিউনিস্ট সরকার এসছে, তারা কিন্তু অর্থ সচিব এবং তারা কিন্তু ট্রেজারি সেক্রেটারি বলে, এবং তারা কিন্তু গভর্নরকে চেঞ্জ করে নাই। কারণ তারা দেখেছে এই 83% থেকে -0.5 ইনফ্লেশন আনতে পেরেছে কে? এই তাদেরকে স্বাধীনতা দিয়েছে মানে কেন্দ্রীয় ব্যাংকে, এমনকি অর্থ মন্ত্রণালয়কে। আজকে কিন্তু তারা অলমোস্ট ঠিক করে ফেলেছে, আদার দেন এইড ডিপেন্ডেন্সি, চাইনিজ এইড ডিপেন্ডেন্সি। ওইটা হতো যদি তাদের আয় বাড়াতে পারে সরকারের, তাদের যদি প্রবাসী আয় বাড়ে, তাদের যদি রপ্তানি বাড়ে, তারা ওইটাও ঠিক করে ফেলবে। আমরা রাইট পথে আছি। এখন টাইমিংটা এবং সরকার কতটুক ঝেড়ে কাশতে পারবে, কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কতটুক সহায়তা পাবে, কিংবা তাকে কে বলবে যে IMF এর পদ্ধতির বাইরে গিয়েও আমরা কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাপনায় এগিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে কিছু প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা, প্রাইভেট সেক্টরকে একটা শক সিনড্রোমে চলে গেছে ওরা, যে কি হবে আমাদের, আরও কি আটাক করবে কিনা। অনেক বড় বড় প্রতিষ্ঠানের প্রচুর কর্মকর্তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এটা তো একটা প্যানিক ছড়াচ্ছে। কিছু কিছু প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগ আছে, ক্যাপিটাল মার্কেটে তারা লিস্টেড, উনি স্যার এটা ভালো বলতে পারবেন, তারা কিন্তু লন্ডনের অল্টারনেট ইনভেস্টমেন্ট মার্কেটে লিস্টেড। এখন ওখানে নিয়ম আছে, যদি কোনো পরিচালনা পরিষদে কোনো চেঞ্জ আনতে হয় তাহলে কিন্তু তাদের পারমিশন নিতে হবে, কিংবা কোনো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়তো বিদেশি মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে লিস্টেড কোম্পানি হিসেবে অধিগ্রহণ করেছে, যার ফলে তাদের শেয়ার প্রাইস বেড়েছে। তাদের সাথে হয়তো মলিকুলার এগ্রিমেন্ট আছে যে তুমি যে আমার ওষুধটা ব্যবহার করবে, আমার প্যাটেন্টেড ওষুধটা ব্যবহার করবে, তোমার প্রতিষ্ঠানে কি কি পরিবর্তন হচ্ছে, তোমার কোয়ালিটি কন্ট্রোল কিভাবে হচ্ছে, তোমার বোর্ড কি সিদ্ধান্ত নিচ্ছে, তোমার অর্থায়ন কিভাবে হচ্ছে, আমাকে জানাইতে হবে। এখন হঠাৎ করে যদি আমি ওদের মালিকরা হয়তো একটা অন্যায় করেছে, সঙ্গত কারণেই হয়তো তার বিরুদ্ধে বিচার করা হচ্ছে, কিন্তু আমরা যদি ওই আন্তর্জাতিক বিনিয়োগকারী, আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের কথা না ভাবি, ওই কোম্পানি যদি একটা পাবলিকলি লিস্টেড কোম্পানি হয়, তার উপরে কিন্তু সাধারণ অর্থনীতির নিয়ম কি বলে তার উপর প্রভাব সৃষ্টি করার কথা। সেই শ্রমিকরা তারা দক্ষ শ্রমিক, নিঃসন্দেহে দক্ষ কেমিস্ট, দক্ষ ল্যাব ওয়ার্কার,
তারা কিন্তু প্যানিকড হবে। তো ওই কোম্পানিটা যদি ধরেন 12% 15% মানে ঔষধ সাপ্লাই করে বাজারে, তাকে আপনি হয়তো একদিকে বলবেন আইনের শাসন বলে তাকে আমার বিচার করতে হবে তার মালিকদেরকে অন্যায় করলে, কিন্তু আরেকদিকে আমি লাইফ সেভিং ড্রাগের কি করব? আমি কি তড়িৎ লাইফ সেভিং ড্রাগ বা অন্যভাবে প্রফেসর আবু আহমেদ এই জায়গায় কন্ট্রিবিউট করতে পারবেন যে অন্যভাবে যে এরা বা অনেকের বিরুদ্ধে অভিযোগ যারা মানি লন্ডারিং করেছে প্রচুর টাকা, এখন আপনি এটা লিগ্যাল ওয়েতে এই টাকা ফেরত আনতে পারবেন কি না, আদৌ কত বছরে পারবেন, নাকি এদের সঙ্গে আপনি কথা বলে ঠিক আছে ডেফিনিট মানে সুনির্দিষ্ট অপরাধের জন্য সুনির্দিষ্ট শাস্তি দিন, কিন্তু তাদের সঙ্গে এক ধরনের আলোচনার ভিত্তিতে যতটা ফিরিয়ে আনা যায় মানে কৌশলটা পরিবর্তন করে, সেই প্রশ্নটাও অনেকে আলোচনা করছেন। সেইগুলো মানে ওনারা দোটানায় বুঝছেন এমন না যে ওনারা বুঝছেন না। যখন আমি তো অর্থ উপদেষ্টা, মাননীয় গভর্নর, এদেরকে খুবই লজিক্যাল আমার মনে হয়, কিন্তু সামগ্রিকভাবে হয় উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ওনারা সমঝোতায় আসতে পারছেন না, কিংবা ওনারা কোন অস্ত্রটা বেশি ব্যবহার করবেন, কোনটা কম আপাতত কম ব্যবহার করবেন, সেইটার মধ্যে একটা নৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে এখানে পারছেন না। সেন্ট্রাল ব্যাংক, এনবিআর, দুদক সবাই মিলে যেটা করছেন সেটা তো ওই অনেকে মনে করছেন যে 2007-8 এর রিপিটেশন, একই রকমের প্যানিক তৈরি, ফাইনালি আউটপুট জিরো। স্যার এটা ভালো বলতে পারবে। আমি ওই যে মামুন যেটা বললো যে সরকারের সাইজ কমানো কি সম্ভব, কারণ মানুষ তো সরকারি চাকরি চাইছে, আসলে সেটা থেকেও প্রাইভেট সেক্টর যেটা সেটা যদি এগিয়ে যেত তো অধিকাংশ চাকরি বাকরি প্রাইভেট সেক্টরে হতো। সরকার মানে সারা পৃথিবীতে মানে সরকারি সাইজ বড় থাকলে হয় কি ইনএফিসিয়েন্সি বাড়ে, মানুষের উপর ট্যাক্স বেশি হয় ইত্যাদি, কারণ ওদেরকে ফিড করতে যাই মানে ট্যাক্স তো অনেক বেশি দিত। অনেক দেশে আমাদের দেশ থেকে ট্যাক্স অনেক রেট কম, ইভেন কি কর্পোরেট ইনকাম ট্যাক্স কম। এটা হয়তো অনেকে জানে না যে যুক্তরাষ্ট্রের মতো অ্যাডভান্স ইকোনমিতে যেখানে একসময় অনেক হাই ট্যাক্স ছিল, এখন কিন্তু কর্পোরেট ইনকাম ট্যাক্স আমাদের থেকে কম ওইখানে। যাই হোক, অন্য অনেক দেশেও কম। একটা হাই ট্যাক্স দিয়ে ব্যবসা বাণিজ্য করা অসুবিধা। আরেকটা কথা, এটা তো সত্য যে গত 15 বছর যাবৎ বা 16 বছর যাবৎ, বিশেষ করে গত 10 বছরে একটা মাফিয়া গ্রুপের হাতে ইকোনমি চলে গেছে। একটা মাফিয়া, তারাই ব্যাংক লুট করছে, তারাই কোম্পানি ফিকটিসাস কোম্পানি স্থাপন করেছে, তারাই ক্যাপিটাল মানে অর্থ পাচার করেছে। যাদের হাতে অর্থ এইভাবে এসে যায় মানে কায়দা করে, তারা অর্থ পাচারও করেছে তারাই। এই যে আমাদের রিমিটেন্স প্রবাহ এখন কেন বাড়তেছে, আমি তো মনে করি যে অ্যাটলিস্ট অন্তত পাচারটা কম হচ্ছে, বা এখন হচ্ছে না বা কম হচ্ছে, সেজন্য রিমিটেন্স প্রবাহটা, কারণ ওই পাচারকারীর তো বাংলাদেশি টাকা নেয়, তার তো নিচে ইউএস ডলার, তো ডলারে কনভার্ট করে নিচে আমাদের এখানে আসে নাই। তো এই যে মাফিয়া গ্রুপের হাতে, তারাই বাজার কন্ট্রোল করত, এখন সেটা ভেঙে পড়ছে। কেউ দৌড়ানির উপর আছে, কেউ জেলে আছে, কারো নামে মামলা আছে। সেটাও একটা মেইন রিজন যে ডিসরাপশন, সাপ্লাই ডিসরাপশনের। আমিও এমনি সরকারকে মানে সম্ভব হলে এটাও বলেছি বা এখনও বলতেছি ওপেনলি যে যারা দোষী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের থেকে তাদের সম্পদাদি নিয়ে ব্যাংকগুলো যেসব ব্যাংক পাবে তাদের ওইসব ব্যাংকের ডিপোজিটারদেরকে টাকা দিতেই হবে। অ্যাট দ্য সেম টাইম তাদের ফ্যাক্টরিজগুলো যাতে চালু থাকে, কারণ সেখানে সাধারণ লোকেরা এমপ্লয়েড, কোথাও 30,000 কোথাও 20,000 ওটা। এখন ওগুলো যাতে ধ্বংস না হয়, কারণ এতগুলো ফ্যাক্টরি বা এতগুলো লোকের চাকরি বাকরি অত সহজে অন্যখানে দেওয়া যাবে না, কারণ ইকোনমিতে স্লো ডাউন হয়েছে, আর এদিকে এরা ছাঁটাই হয়ে যাচ্ছে, এরা রাস্তা দাঁড়াচ্ছে। তো ওইটা আরেকটা ইস্যু আছে যে ধরেন এই যে এত বড় বড় ফ্যাক্টরি বলেন বা শিল্প বলেন, একজন বিজনেসম্যান যেভাবে সেটাকে দাঁড় করান, এখানে কি আপনি তাকে সরিয়ে দিয়ে বা আটকে রেখে সম্ভব না, আরেকজনকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে বা একজনের ব্যবসায় গার্মেন্টস ব্যবসার বাংলাদেশ ব্যাংক থেকে মানে গার্মেন্টস ব্যবসা, আপনি লেদারের ব্যবসা, যিনি একজনকে বাংলাদেশ ব্যাংক থেকে আনি রিসিভার বা অ্যাডমিনিস্ট্রেটর বসা দিলে হবে না। এটা তারপরে টেম্পোরারি হবে, হয়তো হতে পারে, কিন্তু আমার সাজেশন হচ্ছে ব্যবসার তার কোনো প্রবৃদ্ধি হবে না। তাদের থেকে তাদের ম্যানেজার্সরা আছে না, ম্যানেজিং ডিরেক্টরসরা তো আছে, চেয়ারম্যান বা ডাইরেক্টর বা যিনি উপরে ছিলেন তিনি দৌড়ানোর উপর আছে, তিনি জেলে আছেন, তিনি পালিয়ে গেছে, কিন্তু
তাদের তো যে এরা ছিল এক্সিকিউটিভ, তাদের থেকে দিয়ে দেওয়া উচিত আর কি, বলে ঠিক আছে তুমি চালে, বাট হি ইজ টু বি রিমেন অ্যাকাউন্টেবল। এখন সেগুলো বন্ধ হয়ে গেলে সমূহ ক্ষতি হচ্ছে, কারণ রাতারাতিতেও ওইসব ফ্যাক্টরি আবার তৈরি করা যাবে না। তো আমি মনে করি যে সরকার একদিকে তাদের এলসি খোলার জন্য যা সহায়তা দরকার সেটা প্রোভাইড করা উচিত, ব্যাংকগুলোকে দেওয়া, মানে ব্যাংকগুলোকে বলা উচিত। আর এদিকে তারা যদি লোন চায়, ফ্রেশ লোন দিতে পারে। সেটা অর্থ এই কথা নয় যে তাদের পুরানো লোনের কি হবে। তারা মানে মাফিয়াদের সদস্য আর কি, এরা 7টা-8টা ব্যাংকের মালিকানা নিয়েছে এবং সরকারের উচ্চ পর্যায়ের সহায়তা নিয়ে। ইসলামী ব্যাংকের দোষটা কি ছিল 17 সালে? কোনো দোষ ছিল না, অনলি দোষ ছিল এটাতে রিসোর্স আছে, সেটা বাস শেষ করে দেওয়া হলো, এবং সেটার সঙ্গে অন্যান্যগুলো। এটারও একটা আমার কাছে ষড়যন্ত্র মনে হয় সব ইসলামিক, যে ইসলাম থাকতে পারবে না, মানে ধরে নিচ্ছি আর কি, অনেকে এটাই বলতে চায় যে নাহলে সব ইসলামীগুলো কেন একটা গোষ্ঠী নিল, এবং সবগুলা কিন্তু অবস্থা কাহিল। দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন। আমি আশা করি ডিপোজিটার্স উইল নট ফেস এনি প্রবলেমস তাদের ডিপোজিট নিয়ে, কিন্তু দাঁড়াতে সময় নেবে, এবং বোর্ডগুলো তারা বাংলাদেশ ব্যাংক রিকনস্টিটিউট করেছে। এবং এই পুরো ক্রাইসিসের মধ্যে মিস্টার মামুন রশিদ খানিকটা কিছু পলিটিক্যাল ক্রাইসিসের ইঙ্গিত করেছেন, এবং যেটা ফিক্স করা আসলে কোনো লক্ষ্য ডিফিকাল্ট না, মানে সেটার চেষ্টাটাও আছে বলে মনে হয় না, বরং একটু রং ডিরেকশনের মধ্যে। আমি একটা কথা বলি, আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কিছু সংস্কার তো আমরা তো প্রফেসর ইউনূসকে আমরা তো এনেছি নাকি, দেশের জনগণ চাইছে। এই যে অনেকে বলে, ইন্ডিয়া থেকে বলে, আমি দেখি কোনো ম্যান্ডেট নেই। হোয়াট ইজ দ্য ম্যান্ডেট? এ দেশের জনগণ চাইছে, সেজন্য একটা বিপ্লব তো হয়েছে, একটা পরিবর্তন তো হয়েছে। এটা তো সাধারণ পরিবর্তন হয় নাই, নর্মাল পরিবর্তন হয় নাই। তো তারা আনি বসাইছে, তো ম্যান্ডেট তো আছে। হয়তো ইলেকশনের দিকে যেতে হবে, আর সোনার অল লিটার হয়তো 25-এর এন্ডে অথবা 26-এর বিগিনিংয়ে হইতেই হবে। এর মধ্যে যতটুকু সম্ভব সংস্কারগুলো যদি করতে পারে, বিশেষ করে শাসনতন্ত্র বা আদার্স, তো ওগুলা করে পরে হয়তো নির্বাচিত সরকার, তা যদি না হয় শুধু একটা নির্বাচন, এটা খুব বেশি ভালো রেজাল্ট দিবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না যে কেউ বলছে শুধু নির্বাচন। আর আপনি যে কথাগুলো বলেছেন যে প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা, প্রাইভেট সেক্টরের মধ্যে আস্থা তৈরি করা, প্রাইভেট সেক্টর তো শুধু স্থানীয় প্রাইভেট সেক্টর না, আন্তর্জাতিক প্রাইভেট সেক্টর। আপনি শুরুতে বলেছিলেন যে তারা কিন্তু ওয়াচ করছে, অবশ্যই কি হয়, তারা কিন্তু দেখছে। যে একটা কথা কি, আমরা বিনিয়োগ ইকোনমিক্সে একটা কথা বলি যে আন্তর্জাতিক বিনিয়োগ অনেকটা নির্ভর করে স্থানীয় বিনিয়োগের উপরে। স্থানীয় বিনিয়োগকারীরা যদি আস্থা খুঁজে না পায়, তা বিদেশিরা এসে কিভাবে আস্থা খুঁজে পাবে? 1, 2 হচ্ছে যে কর্মকর্তাদের মধ্যে প্যানিক। আমরা কিন্তু এই যে আপনি সুন্দর কথা বলেছেন যে কর্মকর্তারা তো পালিয়ে যায়নি। ভারতে কি করেছে, আন্ডার দ্য আইবিসি, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোডের আন্ডারে তারা ব্যাংকগুলোকে দায়িত্ব দিয়েছে যে যে প্রতিষ্ঠানগুলো ঋণ খেলাপি কিংবা পালিয়ে গেছে, চালাতে পারছে না, ব্যাংক তুমি টেক ওভার করো। তোমার তত্ত্বাবধানে, যেহেতু তোমার টাকা ওখানে জড়িত আছে, বিনিয়োগকৃত আছে, তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে নাও, তুমি দরকার হলে 2টা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে নাও, তুমি 5 জন তোমার কর্মকর্তাকে দাও, তাদের কর্মকর্তাকে নাও, সিএফওদেরকে লাভজনক করো, সহায়তা নিয়ে তোমার লাভ হবে, অর্থনীতি বেনিফিটেড হবে। আমরা কিন্তু এগুলো দেখি নাই। সমস্ত দেখেন আপনার ব্যাংকের বোর্ডগুলাতে হঠাৎ করে আমরা খুঁজেই পাচ্ছি না কার নির্দেশে এটা হইল। যিনি একটা ব্যাংক চালাতে পারছিলেন না, ছোট্ট একটা ব্যাংকের এমডি ছিলেন, কিংবা সবচেয়ে বেশি ডিফল্ট লোন ছিল, তাকে দেওয়া হয়েছে একটা সর্ববৃহৎ ব্যাংকের চেয়ারম্যান করে। কে করলো? বাংলাদেশ ব্যাংকের নাকি একটা জয়েন্ট ডিরেক্টর তাকে নিয়োগ দিয়ে দিয়েছে। তখন গভর্নরও নিয়োগ হয় নাই এগুলোর মধ্যে দিয়া। তো এই আসপেক্টে দেশটা নিয়ে ভাবতে হবে। তো ঠান্ডা মাথায় অর্থনৈতিক ব্যবস্থাপনা যারা করবে, আমি একমত যে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আমি রাজনীতির কথা ভাবতে চাই না, কিন্তু আমি ভাবছি কেন, কারণ আমার তো প্রাইভেট সেক্টর আস্থা পাচ্ছে না। আমার প্রাইভেট সেক্টরের সিএক্সরা প্যানিক, কি হবে, কালকে আমাকে ধরবে কিনা, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করবে কিনা, এইগুলা তো দেখতে হবে। এখন কাউকে না কাউকে তো ধৈর্য ধরে
দূরে গিয়ে পিছনে ফিরতে, একটু পিছনে গিয়ে ভাবতে হবে যে এই জিনিসগুলো আর হবে না। আপনি যেগুলো বলছেন ওগুলোর সাথে সম্পূর্ণ আমি একমত, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত করবেন এটা যে না প্রাইভেট সেক্টরকে আমরা ঠিক আছে যিনি মালিক তাকে জেলে রেখেছি, তার বিচার হবে, তার বিরুদ্ধে একদম মানে শক্তিশালী প্রমাণাদি সাপেক্ষে তার বিচার হবে, কিংবা কেউ পালিয়ে আছে, কেউ নাগরিকত্ব টেক করেছে, এগুলো প্রত্যেকটাই অন্যায়। কিন্তু এখন ব্যবসাটা না চালাইলে, একজন যেমন পত্রিকায় লিখেছে একটা প্রতিষ্ঠানে 40,000 শ্রমিককে নাকি অন্য জায়গায় চাকরি দিবেন। কোথায় চাকরিটা দিবেন বলেন? চাকরি হচ্ছে না, ইন্টার্ন দেওয়া যাচ্ছে না। বলে ভাই ব্যবসা মন্দা, বিদেশি ব্যাংক বলছে, দেশি বড় বড় ব্যাংক বলছে না ইন্টার্ন নিব না, ইন্টার্ন নিচ্ছে না, চাকরিটা অন্যত্র চাকরি দেওয়া এটা কঠিন, এটা সম্ভব না। ওটা ওইখানে চাকরিগুলো যেখানে ছিল ওরা ওইখানে দিতে হবে। আমি ওই জন্য বলতেছি এবং সেই ব্যবসাটা আবার রান করতে হবে, মানে রান তো প্রতিষ্ঠান ঠিক হবে না যে ব্যবসাটা তার গ্রোথ থাকতে হবে, রান করতে হবে। সরকারকে ফ্যাসিলিটেটর হইতে হবে, কারণ তারা যদি এলসি খুলতে না পারে ওরা রান করবে না। হ্যাঁ, তারা যদি ওই লোন না পায়, তার এটা ঠিক আছে পুরান লোন তো আছে, আর হচ্ছে যে ওইটা এটার জন্য একটা এটা ছোট্ট সাজেশন আর কি, এটা আমার অভিমত। সেটা হচ্ছে এই সরকার মানে আমাদের যে সরকার এখন আছে, এটা তো আমরাই এনেছি এই সরকারকে, তো এটা যদি সরকারকে তো সবাই আনে পারফর্ম করার জন্য, ডেলিভার করবার জন্য, তার ফাংশন করতে হবে। বিকল্প নাই। বিকল্প হচ্ছে তাড়াহুড়া করে একটা ইলেকশন দিয়া চলে যাওয়া, সেটা আলাদা, সেটা আরো ড্যামেজিং হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সরকারকে উচিত, আমি বলবো ব্যবসায়ীদের সঙ্গে বসা, একাধিকবার বসা। ভালো ব্যবসায়ী তো অনেক আছে, হ্যাঁ, সবাই তো চোর না, সবাই তো মাফিয়া গ্রুপের অংশ না। তাও ওদেরকে ওই যে মামুন যেটা বললো, অ্যাসিওর করা যে আপনারা আপনাদের কাজ করেন, আপনাদের কোনো কিছু হাত দেওয়া হবে না, যারা ভালো। আর যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা রেকর্ডস আছে তারা তো অবশ্যই অ্যাকাউন্টেবল হবে, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলে ওদের থেকে সাজেশন আসবে, ওদের থেকে ওদের সমস্যাটা কোথায় ওরা বুঝবে। এই যে দ্রব্যমূল্যের ব্যাপারটা, আমি মানে ক্লাসরুমের ইকোনমিস্ট হিসাবে তো ওটা আমি বুঝবো না, যে বুঝিও হয়তো যে সাপ্লাই কমে যাচ্ছে, ডিমান্ড বেশি, বা কেউ কেউ কন্ট্রোল করতেছে এটাকে, মানে কি না বলে হোর্ডিং মজুদদারি, সিন্ডিকেট, এটা হচ্ছে, কিন্তু ওরা ভালো বুঝবে ব্যবসায়ীরা। এই রোডস অ্যান্ড হাইওয়েজে হিউজ হচ্ছে, ওই যে অপচয় হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে। দুর্নীতি চলে গেছে তা না, দুর্নীতি মাত্রা কমেছে। তো ওইখানে তো কোনো ক্ষেত্রে ওইখানে আছে, সবই আছে। একজন ইঞ্জিনিয়ার ভালো বুঝবে, যিনি রোডস অ্যান্ড হাইওয়েজের ব্যাপারটা জানেন। আরেকজন অ্যাডভাইজার ওটা বুঝবে না যে এরা চুরি কিভাবে করে, মানে রোডস অ্যান্ড হাইওয়ে। ওই আরেকজন ইঞ্জিনিয়ার বুঝবে, যিনি ওই কাজের সঙ্গে একসময় উনি যুক্ত ছিলেন অথবা আছেন, অথবা উনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন এই লাইনে। ওই জন্য আমি সরকারকে অনুরোধ করবো, যার যেখানে এক্সপার্টাইজ আছে তাকে সেখানে দেওয়া হোক। দরকার হলে সরকারের যে এই যে অ্যাডভাইজারি কাউন্সিল, এটা একটু বড় করা উচিত, আরও কয়েকজনকে নেওয়া আছে। এবং এর মধ্যে একটা সাজেশন এসেছে কিছু পলিটিশিয়ানদের থেকেও নেওয়ার জন্য, যাতে করে পরবর্তীকালে সংস্থাগুলো তারা ওন করে। এখন সংস্থাগুলো যদি তারা ওন না করে, তো তাহলে এটা নিয়েও এক সমস্যা হবে। এই জন্য যাই হোক, আমি আশা করি, আই এম হোপিং ফর দ্য বেস্ট, হ্যাঁ, যে হয়তো টেম্পোরারি আমাদের একটা পেইন্স যাচ্ছে সবখানে, একটা মানে এক্সপেকটেশনটা বেশি ছিল, আরও এটা ঠিক, এক্সপেকটেশনটা বেশি ছিল, সেই এক্সপেকটেশন হয়তো ডেলিভার করা সম্ভব হচ্ছে না। তারপরও চেষ্টা করতেছে, সেটা দেখাইতে হবে, সেটা প্রতিবাদ হইতে হবে, সেটা মানে সামনে আসতে হবে যে এটা আমরা সিরিয়াস চেষ্টা। আর যারা পারে তাদেরকে দেওয়ার জন্য, মানে ব্যবসায়ীদের মধ্যে আছে না সৎ, কর্মঠ, দক্ষ, সৎ, ঠিক আছে আপনি দায়িত্বটা নেন তো। ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে না যে ঠিক আছে আপনি দায়িত্বটা নেন তো। পলিটিশিয়ান সাইড লাইনে আছে, মানে ডাইরেক্ট পলিটিক্স এখন করতেছে না, বাট হি ইজ এ গুড পারসন, তো তাকে দায়িত্ব দিলেই হলো, অসুবিধা কি? আরও 10 জন নিলে ক্ষতি কি? কারণ 60 জনের মন্ত্রিসভা ছিল না, তো অসুবিধা এদের থেকে নেওয়া উচিত আর কি। তো সব কিছু মিলে, যেহেতু আমাদের ওই যে রিমিটেন্স বাড়তেছে, যেহেতু আমাদের এক্সপোর্ট গ্রোথটা বজায় আছে, আমি সুদিনের জন্য অবশ্যই আশাবাদী। জি, মিস্টার মামুন রশিদ, ক্লোজিং রিমার্কস। না, আমি তো মনে করি এগেন প্রাইভেট সেক্টর আস্থা ফিরিয়ে আনা, আস্থাটা ফিরাইতেই হবে, আর গুজব কমাতে হবে। আমাদের এমবিএতে
যখন পড়তাম আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া হতো এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশনে, রাইট কাইন্ড অফ কমিউনিকেশন। এবং এই কথাটা তো আপনি মুখস্থ জানেন, সবাই আমরা জানি, রাইট পারসন ফর দ্য রাইট জব। তো এইগুলা তো উনি যেটা বলেছেন নতুনভাবে বলার কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাইট হ্যান্ড ডাজ নট টক টু দ্য লেফট হ্যান্ড। সকলে যদি একমত না হন, আমরা কিন্তু এখনও শুনতে পাচ্ছি আগের মতো কিচেন ক্যাবিনেটের কথা। আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে আপনি উনাকে চিনেন, উনার কাছে চলে গেলে কাজটা হইতে পারে আপনার। আমি একটা বিদেশি বিনিয়োগকারীকে, প্রচুর বড় বিনিয়োগকারী, তার কাছে নিয়ে গেছিলাম, উনি দায়িত্বপ্রাপ্ত। উনি আমাকে আরেকজন উপদেষ্টা যিনি বিনিয়োগের সাথে মোটেই সম্পর্কিত নয় কিন্তু করিডোর ডিসকাশন অনুসারে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, তার কাছে চলে যেতে বললেন। কেন বললেন? আই কুড নট ফিগার আউট ইভেন। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আগের মতো কিচেন ক্যাবিনেট, তারপরে কোর ক্যাবিনেট, আমি না অন্য কোথাও, এভাবে তো টিম বিল্ডিং হয় না। তো সরকারকেও ইন্টারিম গভর্নমেন্ট আমরা এনেছি, ঠিক আছে, আমি স্যারের সাথে একমত, কিন্তু তারা তো একটা টিম হইতে হবে। দে মাস্ট টিম আপ টুগেদার। তারা যদি নিজেই একজন আরেকজনের বিরুদ্ধে বলে, ওনারা কিন্তু প্রায় আমাদের কাছে বলে, মানে একাকি পেলে বলে আরে ও তো কিছু বুঝে না, তারপরে কে কার ইয়ে করছে। তারপরে শোনা যাচ্ছে গুজব, বাংলাদেশিদের আমরা তো বেশি দিন একজনকে পূজা করতে পারি না। আপনি জানেন আমরা যারা আমাদের মানে অনেক ভালো করেছে তাদেরকে আমরা উপর থেকে নিচে ফেলে দিয়েছি, বিভিন্ন সময় উদাহরণ আছে। সেই ক্ষেত্রে এখনই বিভিন্ন কানাঘুষা হচ্ছে, কে টাকা বানাচ্ছে। আর আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমি স্যারকে কষ্ট দিতে চাই না যে কোনো পরিবর্তন হচ্ছে না, সব মানুষ ভালো হয়ে যায়নি, তাই না? কিন্তু আসলে আমি তো প্র্যাকটিক্যালি ক্লাসরুমের বাইরেও আমাকে কাজ করতে হয়। সো স্বাভাবিকভাবেই আমি কিন্তু যেখানে ঘুষ আদান প্রদানের ব্যাপার ছিল সেখানে কমেছে বলে আমার মনে হচ্ছে না, কেন জানি। আমি এখনও মানে দিব্য চক্ষে দেখতে পাচ্ছি না যে কমেছে। সেটা হচ্ছে স্ততগতি হয়েছে। ওই আগের মতো লোকগুলা এত টাকা না দিলে করব না এইটা বলছে না, বলছে কি যে আগে কত দিয়েছিলেন ওটা তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে একটু কম দেন, আমি করে দেবো কাজটা। সো ওই যে উনি যেটা বলছে মাত্রাটা একটু কমেছে, কিন্তু আমরা কিছুতেই বলতে পারছি না যে ঘুষ কমেছে। এবং এই জন্য আমি মনেও করি না যাদের কথা শুনতে পাচ্ছি এই দেশে মানে ঘুষ কমে যাবে, এইটা হবে ওইটা হবে। কিন্তু যেইটা হবে, যত বেশি প্রাইভেট সেক্টর ইকোনমি হবে, যত বেশি প্রযুক্তি আসবে, সেইটা কিন্তু একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসাবে কাজ করবে টুয়ার্ডস মানে ঘুষ আদান প্রদানের অর্থনীতি কিংবা ইনএফিসিয়েন্সি অর্থনীতি। যখন প্রযুক্তি আরও বাড়বে তখন কিন্তু ঘুষ কমতে বাধ্য। তখন কিন্তু যত বেশি পেপার ওয়ার্ক কমবে তত ঘুষ কমবে। আপনি দেখেছেন ইতিমধ্যে আমাদের এনবিআর একটা উদ্যোগ নিয়েছে রিটার্ন সাবমিট করা। এইটার মাধ্যমে কিন্তু ওই টার্গেট মার্কেটটা কিন্তু আর তাকে ট্যাক্সও দিতে হইতো, আবার সার্টিফিকেটটা পাওয়ার জন্য ঘুষও দিতে হইতো। একটা মিনিমাম রেট আছে যে এত টাকা পর্যন্ত সার্টিফিকেট পাইতে গেলে ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট এত টাকা লাগবে, এত টাকার উপরে গেলে এত টাকা লাগবে, এত টাকার উপরে গেলে এত টাকা লাগবে। কারণ কি, তারা জানে ওই প্রতিষ্ঠানগুলা মানে আইটি 10B এন্ডোস্কোপি চায়, নাহলে ওই জায়গায় দিতে পারবে না। আবার আইটি 10B এন্ডোস্কোপি দিতে গেলে এত টাকা লাগবে। তো এগুলো মোটামুটি রেট করা। ওই যে ছোট্ট ছোট্ট বাজার যারা মুদি দোকান দেয় কিংবা রাস্তাঘাটে মানে ইয়ে করে না, বাজার ফেরি করে না, তারা কিন্তু জানে। একবার প্রচুর পত্রিকায় কিন্তু রিপোর্ট উঠেছিল, ইত্তেফাকে, প্রথম আলোতে, যে এই যে ডাবওয়ালাকে এনবিআর এর সামনে যে ডাব বেচে, সে প্রতি সপ্তাহে 2 টাকা দেয়। কাদের জন্য জানেন? যাদের সাথে তার জীবনও দেখা হয় না। সেটা হচ্ছে পুলিশের ঘোড়া বাহিনীর জন্য। এরকম আজব আজব বাহিনীর জন্য টাকা তোলা হয় ওদের কাছ থেকে, যারা ফুটপাতে ব্যবসা করে। তো ওগুলো আপনি ভালো মানুষের সরকার এসে গেছে বলে স্যার যদি মনে করে ওরা থাকবে না, আর আমার মনে হয় না, আমার মনে হয় না। তো সেইগুলা যদি দূর করতে শক্তিশালী একটা সরকার দরকার, একটা শক্তিশালী নিরপেক্ষ সর্বজনের অংশীদারিত্বের ভিত্তিতে একটি নির্বাচন দরকার। এই জন্য আমি বারবার আপনার সাথে আমি একমত, আপনার অন্যান্য কথাগুলো শুনি যে নির্বাচন কমিশনের আইন আছে, বাস্তবায়ন নাই। দুদকের আইন আছে, বাস্তবায়ন করতে গেলে হয় টাকা দিতে হয়, নাহলে রাজনৈতিক প্রেসারের পরে কিছু করতে পারে না। ওই জায়গাগুলো যে ঠিক করে ফেলতে পারি, এত সংস্কারের দরকার নাই। এত সংস্কার করে আননেসেসারি এনার্জি নষ্ট করছে, কিচ্ছু থাকবে না রে ভাই, এগুলো থাকবে না। একটা ভালো নির্বাচন করেন,
অনেক ভয় পাবে। এটা শক্তিশালী নির্বাচন। কেন ভারত আমাদেরকে পাত্তা দিত না? কারণ তারা বুঝে ফেলছে সরকার টিকে থাকার জন্য তাদের উপর নির্ভরশীল। যে আমরা যদি বুঝাইতে পারি সমস্ত লোক ভোট কেন্দ্রে যাবে এবং একটা নির্ভেজাল ভোট হবে, আপনি দেখেন কোত্থেকে আসে। আমরা জানতামই না এত ভালো ভালো লোক আমাদের মধ্যে এখনো আছে। আপনি কিছু যোগ করবেন? 30 সেকেন্ড। না, আমি তো আসলে ইলেকশনের কোনো বিকল্প নাই, এটা ঠিক। এটা হয়তো 6 মাস পরে হবে না, আগে হবে, সেটা নিয়ে হয়তো আছে। আরেকটা হচ্ছে যে শাসনতান্ত্রিক কিছু সংস্কার, এটা মানে আমি ইকোনমিক্সের বাইরে কথা বলতেছি। আমার কাছে মনে হয় স্টিল ওই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এই দেশের জন্য বেশি উপযুক্ত। কারণ পার্লামেন্টারি সিস্টেমটা ওটা শুধু ব্রিটিশেরা রাখছে ঐতিহ্যগতভাবে, অন্য অনেক দেশ ওগুলো বদল করে ফেলছে। আমাদের এখানে ছিল এটা 91-এ ফর সাম রিজনস অর আদার আমরা এটা বাদ দিয়া ওই চলে গেছি ওই যে ওইটাতে। এখন প্রেসিডেন্সিয়াল হলে হতো ওটা কি সারা দেশের মানুষ 3-4 জন যদি কন্টেস্ট করতো, সারা দেশের মানুষ ভালো মানুষটাকে বেছে নিতে পারতো। এখন তো প্রাইম মিনিস্টার, এই তো উনি ওই যে রংপুরের ওই প্রান্ত থেকে অথবা নোয়াখালীর আরেক প্রান্ত থেকে এই ওনাকে এখন সবাই, উনি প্রাইম মিনিস্টার, ওনাকে ভোট দিয়েছে মাত্র 23% লোক ওনার কনস্টিটিউয়েন্সিতে। 7 জন দাঁড়াইছে তো 23% হইয়া উনি উইন করছে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং প্রফেসর আবু আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম অর্থনীতি নিয়ে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার যে অনেক দুর্বল এবং মানুষ যে ভালো নেই সেটা মোটামুটিভাবে স্পষ্ট। যে প্রাইভেট সেক্টর বা যে উদ্যোক্তা শ্রেণী বাংলাদেশকে আজকের অর্থনৈতিক যে জায়গায় আছে, এই ভগ্নস্তূপের মধ্যেও যে টিকে থাকতে পারছে, তারা অনেকটাই অবহেলিত সাইড লাইনে বা আস্থার একটা অভাব তৈরি হচ্ছে। এবং তাদের মধ্যে যখন আস্থা অভাব, তখন বৈদেশিক যে বিনিয়োগকারী তাদের মধ্যেও আস্থার অভাব রয়েছে। ডেভেলপমেন্ট পার্টনাররা একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছাড়া কিছু করতে চাইছেন না বা অঙ্গীকার করেও অনেকখানি এখন স্লোথ গতি দেখাচ্ছেন। এর একটা বড় কারণ যে নিঃসন্দেহে যে সরকার গঠিত হয়েছে, অ্যাটলিস্ট সরকার প্রধান, সেটা জনগণের সমর্থনে 8ই অগস্টে, কিন্তু 5 মাস যেতে যেতে সেই সমর্থন যে কমতে শুরু করেছে, তার কারণ হচ্ছে সরকার যদি ডেলিভার করতে পারতো, ফাংশন করতে পারতো, সে যদি কাজ দেখাতে পারতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। এবং এই যে স্ট্যাবিলিটির প্রশ্ন, সেটা ওই সক্ষমতার প্রশ্নের সঙ্গে জড়িত, যে কারণে এখন অনেকেই মনে করেন যে একটা নির্বাচিত সরকার হলে তার প্রতি সবার আস্থা হয়তো তৈরি হবে। এখন এখানে সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে কিনা, এইসব প্রশ্ন আছে। এই প্রশ্ন সব সময়ের জন্য। এবং ওই যে সংস্কার আমরা সবসময় বলি যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং প্রসেস। ইতিমধ্যেই শাসনতন্ত্রের সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কমিশন তার রিপোর্ট দিয়েছে এবং আমি নিশ্চিত মোটামুটিভাবে যে সেই প্রস্তাবনার মধ্যে এই যে আজকের আলোচনার টেবিল একেবারে শেষ প্রান্তে এসে যে প্রস্তাবনা, আমাদের আসলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে ফেরত যাওয়া উচিত। কাজেই কোনো কিছু শেষ নয়, আমরা বলতে পারছি না যে এটাই শেষ, এই সিদ্ধান্তই চূড়ান্ত বা এটাই সমস্যার একমাত্র সমাধান। কাজে এটা সবসময় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমাদের চলতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আসলে সংস্কারগুলো করতে হবে। কিন্তু এখন জনগণের যে চাওয়া, মূল কথা হচ্ছে যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক সকল প্রক্রিয়ায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।